সম্প্রতি মিয়ানমার সরকার ঘোষণা করেছে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা ৩ লাখের বেশি রোহিঙ্গার তথ্য যাচাই শেষ করেছে। মিয়ানমারের এমন ঘোষণা সবার মধ্যে একটা প্রশ্নের জন্ম দিয়েছে, তবে কি ১ দশক ধরে আটকে থাকা এই সংকটের পথ খুলতে যাচ্ছে? কিন্তু এখানে একটি বড় সমস্যা রয়ে গেছে। মিয়ানমার সরকার যেই ভূখণ্ডে এই মানুষদের ফেরত পাঠাতে চায়, সেই ভূখণ্ডের একটা বড় অংশই এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। তাহলে রোহিঙ্গারা ফিরবে কোথায়, কার কাছে ফিরবে, আর তাদের নিরাপত্তার নিশ্চয়তাই বা কে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরেই আসলে বুঝিয়ে দেয় কেন ৯ বছর ধরে প্রত্যাবাসনের ঘোষণা আসছে কিন্তু রোহিঙ্গারা ফিরতে পারছে না তাদের আদিনিবাসে। প্রায় ১০ লাখ রোহিঙ্গা এখন ৯ বছর ধরে আটকে আছে বাংলাদেশের ভূখণ্ডে। অন্যদিকে মিয়ানমারের ভেতরে যুদ্ধ শুধু থামেইনি, বরং ক্ষমতার কাঠামোই বদলে গেছে। ২০১৭ সালের মিয়ানমার আর ২০২৬ সালের মিয়ানমার এক নয়। রাখাইন বদলে গেছে সেখানকার রাজনৈতিক সমীকরণ, বদলে গেছে রোহিঙ্গা সংকটের সমীকরণ। এখন তাহলে সমস্যাটা কোথায় দাঁড়িয়ে আছে? চলুন আমরা এই বিষয়টায় আলোকপাত করি। এই সংকটের কেন এখনো কোনো সমাধান খুঁজে পাওয়া যায় তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০১৭ সালে। কি ঘটেছিল তখন? আগস্টে একটা ছোট্ট রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে তথাকথিত নিরাপত্তা অভিযান শুরু করেছিল। কিন্তু খুব দ্রুতই সেই অভিযানের শুরু হয় ব্যাপক সামরিক দমনপীড়ন আর নৃশংসতা। পুড়িয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম, নির্বিচারে মানুষকে খুন করা হয়, নারী ও শিশুদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছিল। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর সঙ্গে যুক্ত হয় আগের কয়েক দফা সহিংসতায় বাংলাদেশে এসে ঠাঁই নেওয়া আরও কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে গণহত্যার উদ্দেশ্যের বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন। ওই অভিযোগের পরে আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ পর্যন্ত মামলাটি করায়। কিন্তু তখনও ধারণা ছিল সংকটের সমাধান শেষ পর্যন্ত প্রত্যাবাসনেই হবে। রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে সাময়িকভাবে, মিয়ানমার তাদের ফিরিয়ে নিয়ে যাবে এবং একদিন সংকটের চূড়ান্ত অবসান ঘটবে। কিন্তু সেই একদিন এখন প্রায় ১ দশক দূরে। মিয়ানমার যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত, এমন ঘোষণা কিন্তু এবারেই প্রথম নয়। ২০১৮ সালে প্রত্যাবাসনের জন্য চূড়ান্ত একটি সমঝোতা সই হয়েছিল বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে, কিন্তু বাস্তবে প্রত্যাবাসন কিন্তু শুরু হয়নি। একাধিকবার তারিখও ঘোষণা করা হয়েছিল। এরপর ২০২৩ সালে একটি পাইলট প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও ভেস্তে যায়। কিছু রোহিঙ্গাকে ফেরানোর জন্য যাচাইও সে সময় করা হয়েছিল, কিন্তু রাখাইনের নতুন করে যুদ্ধ শুরুর পর সেই উদ্যোগ একেবারেই ভেস্তে যায়। এরপর ২০২৫ সালে মিয়ানমার প্রায় ১,৮০,০০০ মানুষকে ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছিল, আর এখন ২০২৬ সালে এসে সেই সংখ্যাটি ছাড়িয়েছে ৩ লাখের বেশি। শুনতে এই ৩ লাখ সংখ্যাটাকে একটা বড় অগ্রগতি মনে হতে পারে, কিন্তু প্রত্যাবাসনের প্রতিটা ঘোষণার সঙ্গে একটা প্রশ্ন থেকে গেছে। কবে তারা ফিরবে? কোন প্রক্রিয়ায় তারা ফিরবে? কার নিরাপত্তার অধীনে তারা ফিরবে? তাদের নাগরিকত্বেরই বা কী হবে? তাদের জমি, জিরাত, বাড়িঘরের অধিকারের কী হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক যে প্রশ্নটি, রাখাইনে ফিরে গিয়ে তারা কোথায় ফিরবে, কোথায় থাকবে, সেখানে তাদের কি ক্ষমতা থাকবে? এখানেই কাগজে কলমের কূটনীতি আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যে সবচেয়ে বড় ব্যবধান তৈরি হয়ে আছে। প্রত্যাবাসন কেন আটকে আছে তা বুঝতে হলে এই মানচিত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর দেশজুড়ে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, আর এই গৃহযুদ্ধের অস্থিরতার সুযোগটাই নিয়েছিল আরাকান আর্মি। আরাকান আর্মি গঠিত হয়েছিল ২০০৯ সালে। জাতিগত রাখাইন সশস্ত্র সংগঠনটির লক্ষ্যই ছিল রাখাইন জনগোষ্ঠীর জন্য বৃহত্তর রাজনৈতিক স্বায়ত্তশাসন। ২০২৩ সালের শেষ দিক থেকে তারা রাখাইনের রাজ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। একটার পর একটা সামরিক ঘাঁটি তারা দখল করে নেয়, গুরুত্বপূর্ণ সড়ক আর জনপদের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, আর ধীরে ধীরে মিয়ানমার সেনাবাহিনীকে রাখাইনের বড় অংশ থেকে তারা হটিয়ে দেয়। আজ রাখাইন রাজ্যের বিস্তৃত এলাকা আর মিয়ানমার সরকারের কার্যকর নিয়ন্ত্রণেই নেই। এটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে পরিকল্পনা এতদিন করা হয়েছিল তার মূল অংশীদার ছিল মিয়ানমার সরকার। কিন্তু এখন যেই ভূখণ্ডে রোহিঙ্গাদের বড় অংশকে ফিরে যেতে হবে, সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। অর্থাৎ
মিয়ানমার সরকার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কে। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমারের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে মানেই রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি ভালো হয়েছে এমনটা ভাবার কোনো সুযোগ নেই, বরং অনেক ক্ষেত্রে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির সম্পর্ক দীর্ঘদিন ধরেই বেশ জটিল। রাখাইনের জাতিগত রাজনীতিতে রোহিঙ্গা পরিচয়কে ঘিরে গভীর বিরোধ আছে, আর সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রোহিঙ্গারা আবার দুই পক্ষের সংঘাতের মাঝখানে এসে পড়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির লড়াইয়ের সময় রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ রয়েছে। অন্যদিকে আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গাদের উপর নিপীড়ন, বাস্তুচ্যুতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে গণহত্যারও। বিশেষ করে বুথিডং আর মোংডো অঞ্চলের পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তাই সমস্যাটি এখন আর শুধু মিয়ানমারের সামরিক বাহিনী বরং রোহিঙ্গার মধ্যে সীমিত নয়। এখন প্রশ্ন হচ্ছে, রাখাইনের ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষমতার কাঠামোয় রোহিঙ্গাদের জায়গাটা কোথায় হবে? কাগজে কলমে প্রত্যাবাসন সম্ভব, কিন্তু বাস্তবে নিরাপদ আর মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ কিন্তু এখনো ফেরেনি। কারণ প্রত্যাবাসন শুধু সীমান্ত পার করে মানুষকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর বিষয় নয়। প্রত্যাবাসনের জন্য প্রয়োজন নিরাপত্তা, নাগরিকত্ব, জমি ও বসতবাড়ির অধিকার, চলাচলের স্বাধীনতা, শিক্ষার সুযোগ, জীবিকার সুযোগ এবং রাজনৈতিক স্বীকৃতি। কিন্তু এসব প্রশ্নের নির্ভরযোগ্য সমাধান এখনও নেই। তাই প্রশ্ন, রোহিঙ্গারা কবে ফিরবে? প্রশ্ন আরও বড়, তারা কোথায় ফিরবে, কার অধীনে ফিরবে, কি অধিকার নিয়ে ফিরবে, আর তাদের নিরাপত্তার নিশ্চয়তাটা বা কে দেবে? কূটনীতি যখন স্থবির, তখন এর অপেক্ষায় থাকা মানুষগুলোর বিকল্প দ্রুত ফুরিয়ে আসছে। কক্সবাজারের শিবিরের বসবাসকারী রোহিঙ্গাদের বড় অংশ আন্তর্জাতিক মানবিক সহায়তার উপর নির্ভর করেই চলে। তাদের কাজের সুযোগ সীমিত, শিক্ষার সুযোগ সীমিত, নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী, আর এর মধ্যেই কমছে আন্তর্জাতিক সহায়তা। WFP বছরের পর বছর অর্থের সংকটে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাতে বাধ্য হয়েছে। একসময় যে রেশন ছিল তুলনামূলকভাবে বেশি, তা ধাপে ধাপে কমছে। অর্থাৎ প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা মানুষগুলোর জন্য একদিকে দেশে ফেরার পথটা রুদ্ধ, অন্যদিকে শিবিরে টিকে থাকা সহায়তা কমে আসছে। এখানে একটা বড় সমস্যা হলো বিশ্বের মনোযোগ স্থায়ী নয়। করোনা ভাইরাসের সংক্রমণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত, সুদানের সংঘাত, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে অস্থিরতা, একটার পর একটা নতুন সংকট আন্তর্জাতিক তহবিলের অগ্রাধিকার বদলে দিয়েছে। ফলে রোহিঙ্গা সংকটে তৈরি হয়েছে ডোনার ফ্যাটিক বা দাতাদের ক্লান্তির প্রভাব শুধু খাবারে নয়, শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারী ও শিশুদের নিরাপত্তা সব কিছুর উপরেই পড়েছে। এবং দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের সঙ্গে বাড়ছে অপরাধ আর সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাবের ঝুঁকিও। অর্থাৎ মানবিক একটা সংকট ধীরে ধীরে রূপ নিয়েছে নিরাপত্তার সংকট। এখন আসা যাক আন্তর্জাতিক বিচার আদালতের দিকে। 2019 সালে গাম্বিয়া অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OICর সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছিল। অভিযোগ ছিল মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। 2020 সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে মিয়ানমারের প্রাথমিক আপত্তিও ICJ প্রত্যাখ্যান করে। মামলাটি এখনও চলছে। এখানে একটি বিষয় বোঝা খুবই জরুরি। ICJর মামলা গুরুত্বপূর্ণ, কারণ এটি রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নকে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে নিয়ে এসছে। কিন্তু আদালত এমন কিছু করতে পারে না যা মাঠে একটি সরকার বা সশস্ত্র গোষ্ঠীকে সরাসরি নিয়ন্ত্রণ করার সমতুল্য। আদালত শরণার্থী শিবিরে খাবার পৌঁছে দিতে পারে না, রাখাইনে যুদ্ধ থামাতে পারে না, আর কোনো গোষ্ঠীকে রাতারাতি রোহিঙ্গাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে বাধ্য করতে পারে না। অর্থাৎ ন্যায় বিচার এবং প্রত্যাবাসন দুটো এক নয়। ICJর একটি ভবিষ্যৎ রায় রোহিঙ্গাদের ন্যায় বিচারের দাবিকে শক্তিশালী করতে পারে, মিয়ানমারের আন্তর্জাতিক দায় নির্ধারণ করতে পারে, কিন্তু রোহিঙ্গাদের নিরাপদে বাড়ি ফিরবে কিনা সেটা শেষ পর্যন্ত নির্ভর করবে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা বাস্তবতার উপর। গত 9 বছর ধরে বাংলাদেশের প্রধান এবং মূল কূটনৈতিক লক্ষ্য ছিল রোহিঙ্গাদের জন্য স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
লক্ষ্যটা বদলানোর প্রয়োজন নেই, কিন্তু কৌশল বদলানোর প্রয়োজন হতেও পারে। কারণ 2017 সালে যে মিয়ানমার ছিল, 2026-এ এসে সে মিয়ানমার আর নেই। বাংলাদেশকে এখন শুধু নেপিডোর দিকে তাকিয়ে থাকলেই চলবে না। রাখাইনে বাস্তবে কারা ক্ষমতায় সেটাও বাংলাদেশকে বুঝে নেওয়ার আছে। এর অর্থ আরাকান আর্মিকে যে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে সেটা নয়, কিন্তু বাস্তবের পরিস্থিতি বোঝা, প্রয়োজনীয় যোগাযোগের পথ খোলা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান খুঁজে বের করা। কারণ প্রত্যাবাসনের ভবিষ্যৎ নির্ভর করবে শুধু মিয়ানমার সরকারের সিদ্ধান্তের উপর নয়, নির্ভর করবে রাখাইনের মাটিতে যে পক্ষ বাস্তবে ক্ষমতা প্রয়োগ করে তাদের অবস্থান কি তার উপরও। এখানে বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোহিঙ্গা সংকটকে শুধু দ্বিপক্ষীয় বাংলাদেশ মিয়ানমার সমস্যা হিসেবে না দেখে আন্তর্জাতিক নিরাপত্তা আর আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে তুলে ধরা। কারণ প্রায় 1 দশক ধরে একটা দেশের ভিতরে প্রায় 10 লাখের বেশি মানুষকে অনির্দিষ্টকাল শরণার্থী হিসেবে রেখে দেওয়া কোনো টেকসই সমাধান নয়। তাহলে কি প্রত্যাবাসনের কোনো পথ নেই? পথ নিশ্চয়ই আছে, কিন্তু সেই পথ 2017 সালের মতো সরল নয়। প্রথমত রাখাইনের সহিংসতা কমাতে হবে, দ্বিতীয়ত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপর তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে বাস্তব সমাধানের প্রয়োজন। তারপর আসছে প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছায়। আর সেই শিশু হচ্ছে রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ থাকুক, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তাদের দায়বদ্ধ করতে হবে। অর্থাৎ প্রত্যাবাসনের আলোচনা এখন শুধু কবে রোহিঙ্গারা ফিরবে এই প্রশ্নে আটকে থাকলে চলবে না। 9 বছর আগে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল জীবন বাঁচাতে। তখন ধারণা ছিল কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপর তারা ফিরে যাবে। কিন্তু সেই কিছুদিন এখন প্রায় 1 দশক। এর মধ্যে মিয়ানমারের ক্ষমতার ভারসাম্য বদলে গেছে, রাখাইনের নতুন শক্তির উত্থান হয়েছে, সামরিক জান্তা দুর্বল হয়েছে, কিন্তু রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক বিচার চলছে, কিন্তু বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ। আন্তর্জাতিক সহায়তা আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কমেছে। আর বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক বা সীমান্তের সমস্যা নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রশ্ন। সবচেয়ে বড় পরিবর্তন হলো 2017 সালের রোহিঙ্গা সংকটের সমাধান 2026 সালের মিয়ানমারের বাস্তবতায় খুঁজলে আর হবে না। কারণ রাখাইন বদলে গেছে ক্ষমতার কাঠামো, যুদ্ধের চরিত্র বদলে গেছে, আর বদল হয়েছে প্রত্যাবাসনের সমীকরণও। তাই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু রোহিঙ্গাদের ফেরত পাঠানো নয়, চ্যালেঞ্জ হলো কোন পরিস্থিতিতে কার কাছে এবং কী অধিকার নিয়ে রোহিঙ্গারা ফিরবে সেই রাজনৈতিক সমাধান তৈরি করা। আর সেই সমাধান না হওয়া পর্যন্ত কক্সবাজারের শিবিরে আটকে থাকা প্রায় 10 লাখ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে।